স্টিভ জবস, যার নাম শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে পৃথিবীর সবচাইতে দামি ব্র্যান্ড অ্যাপেল ব্র্যান্ডের কথা। তাকে আবার অনেকেই পার্সোনাল কম্পিউটারের জনকও বলে থাকেন, কারণ তিনিই প্রথম সাধারণ মানুষের পার্সোনাল ইউজের জন্য তার তৈরি কম্পিউটার বাজারে লঞ্চ করেছিলেন। শুধু তাই নয়, টেকনোলজিতে তিনি ঘটিয়েছিলেন এক অন্যরকম বিপ্লব। স্টিভ জবস ছিল এমন একজন পরিশ্রমী মানুষ যে কিনা মাত্র 21 বছর বয়সে কোনো রকমের আর্থিক সহযোগিতা ছাড়া, এমনকি কোনো ডিগ্রি অর্জন না করেও শুধুমাত্র তার বন্ধুদের সঙ্গে মিলে তৈরি করে ফেলেছিল বিশ্ববিখ্যাত অ্যাপেল ব্র্যান্ড, যেই ব্র্যান্ডের আইফোন, আইম্যাক্স, ম্যাকবুক এবং আইপ্যাড সহ আরও অনেক প্রোডাক্ট বর্তমান বিশ্বে আলোড়ন তৈরি করেছে। অ্যাপেল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ব্যবহার করা মানুষের কাছে যেন স্বপ্নের মতো। তবে স্টিভ জবসের জীবনের গল্পটা কোনো সিনেমার গল্প থেকেও কম নয়। তাকে পদে পদে সম্মুখীন হতে হয়েছিল নানা রকমের বাধা বিপত্তির, কারণ সাধারণ একটি গ্যারেজ থেকে এত বড় কোনো কোম্পানি দাঁড় করানো তো মুখের কথা নয়। তবে পরবর্তীতে তাকে তার কাছের মানুষেরাই নিজের পরিশ্রমে দাঁড় করানো অ্যাপেল কোম্পানি থেকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছিল, কিন্তু তারপরও সে কখনো সাহস হারায়নি। নিজের উপর বিশ্বাস রেখে সে নিজেই এমন এমন জিনিস আবিষ্কার করেছিল যেটা অবাক করে দিয়েছিল পুরো বিশ্বকে। এত কিছুর পর সে কিভাবে তার কোম্পানি ফিরে পেয়েছিল, আর কিভাবেই বা লেখাপড়া না করেই একজন গরিব পরিবারের সন্তান হয়েও পৃথিবীর সবচাইতে দামি ব্র্যান্ডের মালিক হয়েছিল, সেটাই আমরা দেখব 2013 সালে রিলিজ হওয়া মুভি জবসের গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক হার না মানা একজন মানুষ স্টিভ জবসের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে। সময়টা ছিল 2001 সাল। এখানে আমরা স্টিভ জবস নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা বর্তমানে পৃথিবীর সবচাইতে দামি ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম অ্যাপেলের প্রতিষ্ঠাতা। সে এখানে সকলের সামনে তার নতুন লঞ্চকৃত একটি প্রোডাক্ট দেখাচ্ছিল, আর সে সকলকে উদ্দেশ্য করে বলছিল, আমি আজকে আপনাদেরকে এমন একটি প্রোডাক্টের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যেটা সঙ্গীত জগতে অনেক বড় এক বিপ্লব ঘটাবে। এখন থেকে আপনারা প্রত্যেকেই প্রায় 1000টি গান আপনাদের পকেটে নিয়েই ঘুরতে পারবেন, আর যে কোনো সময় যে কোনো স্থানেই আপনার পছন্দের গানগুলো শুনতে পারবেন। স্টিভ জবস আসলে এখানে প্রথমবারের মতো তার আবিষ্কৃত আইপড লঞ্চ করছিল, যেখানে মানুষ প্রায় 1000টি গান তার পকেটে নিয়েই ঘুরতে পারবে। আর সেই সময়টা যেহেতু বর্তমানের মতো এতটা আধুনিক ছিল না, তাই সকল মানুষের কাছে এটা ছিল অনেক বড় একটি ব্যাপার, যার ফলে স্টিভ জবসের এই আবিষ্কার পুরো বিশ্বে একদম সাড়া ফেলে দেয়। আর এই আইপডের মাধ্যমেই অ্যাপেল ব্র্যান্ড সকলের কাছে ব্যাপক আকারে পরিচিতি লাভ করে। আর অ্যাপেল ব্র্যান্ডের জন্য এই আইপডই একটি গেম চেঞ্জার প্রোডাক্ট হয়ে দাঁড়ায়। এরপর ঘটনা চলে যায় স্টিভ জবসের অতীতে। সালটা ছিল 1974, যখন কম্পিউটার, সায়েন্স, টেকনোলজি সবকিছু এতটা আধুনিক ছিল না। এখানে আমরা রেড কলেজ নামক একটি কলেজ দেখতে পাই, আর এই কলেজটিতে স্টিভ জবস লেখাপড়া করে। স্টিভস এই কলেজের ইঞ্জিনিয়ারিং বিষয়ক স্টুডেন্ট ছিল, তবে লেখাপড়ার প্রতি স্টিভসের খুব একটা মনোযোগ ছিল না। তাই কলেজের প্রথম সেমিস্টারে সে বুঝতে পারে যে লেখাপড়া তার দ্বারা হবে না, আর এই কলেজের ডিগ্রি শুধুমাত্র তাকে একটি চাকরির ব্যবস্থাই করে দিতে পারবে। আর সামান্য একটি চাকরির জন্য সে বছরের পর বছর লেখাপড়া করে তার বাবা মায়ের টাকা নষ্ট করতে চায় না, কারণ সে খুব একটা সচ্ছল পরিবার থেকে ছিল না। এমনকি এতে করে আজীবন তাকে মানুষের অর্ডারে কাজ করে যেতে হবে। কিন্তু স্টিভসের স্বপ্ন ছিল অনেক বড়, সে নিজেই অনেক বড় কিছু করতে চায়। তাই স্টিভ তার এই কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক এমন সময় সে ক্যালিগ্রাফি সম্পর্কে জানতে পারে। এরপর এই ক্যালিগ্রাফি নিয়ে কিছুদিন রিসার্চ করার পর তার কাছে এই বিষয়টি খুবই ভালো লেগে যায়, তাই সে ক্যালিগ্রাফি শেখার প্রতি মনোযোগ দেয়। ক্যালিগ্রাফি হলো এমন একটি বিষয় যেখানে একটি ভাষার লেখাকে বিভিন্ন ডিজাইনে লেখা যায়। আর ক্যালিগ্রাফি শেখার বাইরের পুরো সময়টাই সে তার বন্ধুদের সঙ্গে কাটায়। তার 4 জন প্রিয় বন্ধু রয়েছে, কিন্তু এই বন্ধুদের সঙ্গে বেশিরভাগ সময় কাটাতে কাটাতে সে সেই সময় নিজেকে ড্রাগসের সঙ্গে জড়িয়ে ফেলেছিল। এ সময় যেন তার জীবনের কোনো লক্ষ্যই ছিল না। এদিকে ক্যালিগ্রাফি শিখতে গিয়ে তার কম্পিউটার এবং সায়েন্সের প্রতি কিছুটা আগ্রহ তৈরি হয়। যদিও সে তার কলেজ পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছিল, কিন্তু তার জীবনের প্রয়োজনীয় কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য সে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কলেজের বিভিন্ন ক্লাসে জয়েন করত। স্টিভসের আবার আধ্যাত্মিক ব্যাপারেও অনেক বেশি আগ্রহ ছিল, তাই সে আধ্যাত্মিক বিভিন্ন বিষয় এবং মানব জীবন সম্পর্কে জানার জন্য তার বেস্ট ফ্রেন্ড ড্যানিয়েলের সঙ্গে ইন্ডিয়ায় চলে যায়। ইন্ডিয়ার কালচার এবং মানুষের জীবনযাপন থেকে সে অনেক কিছুই শেখে। সে তার জীবনকে যেন নতুনভাবে দেখতে শুরু করে। ড্রাগস থেকে সে নিজেকে একদম সরিয়ে নেয়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে তার দেশে ফিরে গিয়ে কিছু একটা করবে। তাই সে কিছুদিনের মধ্যেই ড্যানিয়েলের সঙ্গে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আসে। তার নিজের দেশে ফিরে আসার পর আরও বেশ কয়েক বছর পার হয়ে যায়। সময়টা ছিল 1976 সাল। এ সময় স্টিভ একটি গেমিং কোম্পানিতে চাকরি করত। কোম্পানিটির নাম ছিল আটারি গেম।
এখানে বিভিন্ন ধরনের গেম ডেভেলপিং এর কাজ করা হয়। তো একদিন স্টিভের সঙ্গে সেখানকার একজন ডেভেলপারের ঝগড়া শুরু হয়ে যায়, কারণ সেই ডেভেলপার যে সমস্ত গেম তৈরি করত সেই সমস্ত গেমগুলো ছিল সাদা কালো গেম, যেটা স্টিভের মোটেও পছন্দ ছিল না। গেমগুলো খেলেও সে খুব একটা মজা পেত না, তাই সে চাইতো যেন রঙিন কোনো গেম তৈরি করা হয়। আর সে নিজেই এমন একটি গেম তৈরি করতে চায় যেটা অনেক ইন্টারেস্টিং এবং কালারফুল হবে। এখন এই বিষয়টি স্টিভ কোম্পানির ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করে যে সে কালারফুল গেম তৈরি করতে চায়, কিন্তু ম্যানেজার তাকে এখানে ছোট করে কথা বলছিল। এমনকি সে তাকে এটাও বোঝানোর চেষ্টা করছিল যে কালারফুল গেম তৈরি করার মতো টেকনোলজি এখনো আবিষ্কার হয়নি, এটা অসম্ভব ব্যাপার। তাই স্টিভ তখন তাকে বলে, আপনি শুধু আমাকে আলাদা একটি প্রজেক্ট তৈরি করে দিন, আমি নিজে আপনাকে একটি দুর্দান্ত ইন্টারেস্টিং এবং কালারফুল গেম তৈরি করে দেখাবো। একথা শুনে ম্যানেজার তাকে একটি আলাদা প্রজেক্ট দিতে চায়, আর সে তাকে নির্দিষ্ট একটি সময় দেয় এবং বলে, যদি তুমি সত্যি সত্যি তোমার কথা মতো কালারফুল একটি গেম তৈরি করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে প্রায় $5,000 পুরস্কার দেব। তো এবার ম্যানেজারের সঙ্গে ডিল করার পর স্টিভ তার কাজে লেগে পড়ে। স্টিভ একটি কালারফুল গেম তৈরি করার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করছিল। অফিসের সবাই যখন তাদের কাজ শেষ করে বাড়ি চলে যেত তখন স্টিভ রাত জেগে তার গেমের উপরেই কাজ করত। যদিও বেসিক কাজগুলো সে ভালোভাবেই করছিল, কিন্তু গেমের সার্কিট এবং বোর্ড তৈরি করতে গিয়ে সে অনেক অসুবিধায় পড়ে যায়। কয়েকটি টেকনিক্যাল বিষয় সে বুঝতে পারছিল না, তাই সেই ব্যাপারে সাহায্য নেওয়ার জন্য তার স্টিভ ওয়াজনিয়াক নামক একজন বন্ধুর কাছে যায়। কারণ ওয়াজনিয়াক ছিল একজন টেকনিশিয়ান, সে সার্কিট এবং বোর্ড তৈরি করতে অনেক বেশি এক্সপার্ট ছিল। তাই স্টিভ যখন এই ব্যাপারে তার কাছে সাহায্য চায় তখন সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। এরপর ওয়াজনিয়াক এখানে স্টিভকে বলে, তুমি তো একটি দুর্দান্ত কাজে নেমেছ, একটি কালারফুল গেম তৈরি করা তো মুখের কথা নয়, তো এত কঠিন কাজের জন্য তুমি কত টাকা পাবে? স্টিভ তখন এখানে মিথ্যে বলে, সে বলে বেশি না, মাত্র $700। আসলে তার মিথ্যে বলার কারণ হচ্ছে যাতে তার বন্ধু তার টাকার লোভে পড়ে না যায়। এরপর ওয়াজনিয়াক তাকে খুব সুন্দরভাবে একটি সার্কিট এবং বোর্ড তৈরি করে দেয়। এবার স্টিভ তার সমস্ত নলেজকে কাজে লাগিয়ে দিনরাত পরিশ্রম করে খুব অল্প সময়ের মধ্যে তার সেই কালারফুল গেমটি তৈরি করে ফেলে, আর সেটা সে সোজা গিয়ে তার কোম্পানির ম্যানেজারকে দেখায়। ম্যানেজার যখন এই কালারফুল গেম দেখতে পায় তখন সে অনেক ইমপ্রেস হয়ে যায়। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ স্টিভ মাত্র 4 দিনের মধ্যেই ব্রেকআউট নামক একটি কালারফুল গেম তৈরি করে ফেলেছে। তাই ম্যানেজার তখন স্টিভকে তার কথা মতো $5,000 দিয়ে দেয়, যেটা ছিল প্রায় $5 লক্ষ টাকার সমান। আর এই $5,000 পাওয়ার পর প্রথমে স্টিভ তার বন্ধু ওয়াজনিয়াকের কাছে চলে যায়। সে খুশি হয়ে ওয়াজনিয়াককে তার কাছ থেকে $350 দেয়, আর বাকি টাকাগুলো সে তার পরবর্তী প্রজেক্টের জন্য জমিয়ে রাখে। ওয়াজনিয়াক ভাবছিল যে স্টিভ তাকে তার টাকা থেকে প্রায় 50% টাকা দিয়ে দিয়েছে, এতে সে স্টিভের উপর অনেক খুশি হয়। এদিকে স্টিভ যখন ওয়াজনিয়াকের বাড়িতে বসেছিল তখন সে তার সামনে একটি ভিন্ন ধরনের সার্কিট বোর্ড দেখতে পায়। স্টিভ তখন ওয়াজনিয়াকের কাছে এই বোর্ডটি সম্পর্কে জানতে চায়। ওয়াজনিয়াক তখন স্টিভকে সমস্ত কিছু খুলে বলে। সে স্টিভকে জানায় যে এটা হচ্ছে একটি কম্পিউটার টার্মিনাল বোর্ড, আর এই বোর্ডটির মাধ্যমে এটা টিভির সঙ্গে কানেকশন তৈরি করে সেটার ডিসপ্লে আমরা সামনে এনে দেখতে পারি। এটা জানতে পেরে স্টিভ অনেক ইমপ্রেস হয়ে যায়। আসলে স্টিভ এই কয়েকদিন ধরে একটি অপারেটিং সিস্টেম তৈরির চেষ্টায় রয়েছে, তাই সে এর সঙ্গে সম্পর্কিত নানা বিষয়ের তথ্য খুঁজে বেড়াচ্ছে। স্টিভ আসলে এই অপারেটিং সিস্টেম কোনো কোম্পানির জন্য নয়, বরং সে নিজের জন্য তৈরি করতে চাইছিল, যাতে করে এটার মাধ্যমে সে নিজে একটি কোম্পানি দাঁড় করাতে পারে, কারণ এটা তার অনেক দিনের স্বপ্ন। তাই স্টিভ প্রায় অনেক বছর ধরে বিজনেস এবং সেলের উপরও নলেজ অর্জন করেছে। যদিও লেখাপড়ার প্রতি তার তেমন একটা আগ্রহ ছিল না, কিন্তু এর বাইরেও তার নানা বিষয়ে অনেক ধরনের নলেজ ছিল। এরপর স্টিভ জানতে পারে যে কম্পিউটার টার্মিনালটি ওয়াজনিয়াক নিজে তৈরি করেছে, এটা হচ্ছে তারই আবিষ্কৃত একটি প্রজেক্ট। এখন কথা জানতে পেরে স্টিভ তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ তার মাথায় নতুন আরেকটি আইডিয়া চলে আসে। স্টিভ তখন এখানে ওয়াজনিয়াককে বলে, তোমার এই প্রজেক্ট আমার মাথায় কি আইডিয়া দিয়েছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি কি জানো এই প্রজেক্টের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারবো? আমরা দুজন মিলে এই প্রজেক্টের মাধ্যমে সাধারণ মানুষের জন্য পার্সোনাল কম্পিউটার তৈরি করব, আর সেগুলোকে আমরা বাজারে সেল করব। আসলে সেই সময়টা ছিল এমন একটি সময় যখন মার্কেটে কম্পিউটার পাওয়া যেত না, অর্থাৎ সাধারণ মানুষ চাইলেই কোনো কম্পিউটার কিনে ব্যবহার করতে পারত না। কম্পিউটার শুধুমাত্র বড় বড় কোম্পানিগুলোতে ব্যবহার করা হতো। তখন এমন কোনো কোম্পানি ছিল না যারা কিনা কম্পিউটার তৈরি করে বাজারে লঞ্চ করেছে। তাই স্টিভের মাথায় এই আইডিয়াটি এসেছে যে তারা নিজেই কম্পিউটার তৈরি করে হয়তো কোনো কোম্পানি দাঁড় করাতে পারবে। কিন্তু ওয়াজনিয়াক এখানে স্টিভের সঙ্গে একমত ছিল না। সে এখানে স্টিভকে বলে যে হুট করে যদি তারা বাজারে কম্পিউটার লঞ্চ করে তাহলে তার কি মনে হয় যে সাধারণ মানুষ কম্পিউটার কিনবে
সাধারণ মানুষের কম্পিউটারের কোনো প্রয়োজনই নেই। কিন্তু স্টিভ তার কথার পুরোপুরি বিপরীত ছিল। সে এখানে ওয়াজনিয়াককে বলে, তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো, সাধারণ মানুষ কি কখনো কম্পিউটার ব্যবহার করেছে? তাহলে তারা কিভাবে জানবে যে পার্সোনাল কম্পিউটার তাদের কি কি কাজে লাগতে পারে? তাই যদি আমরা একবার পার্সোনাল কম্পিউটার বাজারে লঞ্চ করতে পারি আর সেটা কোনো মতে মানুষের ভালো লেগে যায়, তাহলে বিশাল এক বিপ্লব ঘটবে। আসলে স্টিভ মনে প্রাণে বিশ্বাস করে যে কম্পিউটার মানুষকে সৃজনশীলতার স্বাধীনতা দেবে, এমনকি মানুষ নিজেই বিভিন্ন টেকনোলজি আবিষ্কারে আগ্রহী হবে। এতে করে পুরো পৃথিবীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আসলে স্টিভের চিন্তা ভাবনা ছিল অনেক দূর পর্যন্ত, তাই সে নানাভাবে ওয়াজনিয়াককে বোঝায়, আর ওয়াজনিয়াকও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর স্টিভ তখন ওয়াজনিয়াককে তার কম্পিউটার প্রেজেন্টেশনের জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হোমব্রেউ কম্পিউটার ক্লাবে নিয়ে যায়, যেখানে ওয়াজনিয়াককে কম্পিউটারের ব্যাপারে প্রেজেন্টেশন দিতে হবে। কিন্তু ওয়াজনিয়াক অনেক বেশি নার্ভাস ছিল, সে প্রেজেন্টেশনের জন্য একদমই প্রস্তুত ছিল না। কিন্তু স্টিভ তখন ওয়াজনিয়াকের কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করে। সে তাকে বলে, তোমার নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যে প্রজেক্টটি তৈরি করেছ সেটা কম্পিউটারের ক্ষেত্রে সত্যি অনেক দুর্দান্ত একটি প্রজেক্ট, তাই আমার কথার উপর ভরসা রাখো। তুমি শুধুমাত্র যেভাবে তোমার প্রজেক্টটি তৈরি করেছ সেই সম্পর্কে ঠান্ডা মাথায় সবকিছু খুলে বলবে। আমার বিশ্বাস সকলেই তোমার এই প্রজেক্টের উপর অনেক ইমপ্রেস হয়ে যাবে। এরপর স্টিভ বলে, আমরা কিন্তু প্রেজেন্টেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস মিস করে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের এই কম্পিউটারের নামই তো আমরা ঠিক করিনি। আচ্ছা শোনো, আমাদের এই কম্পিউটারের নাম অ্যাপল কম্পিউটার রাখলে কেমন হয় বলো তো? কারণ আমাদেরকে এখন এমন একটি নাম সিলেক্ট করতে হবে যেটার সঙ্গে সাধারণ মানুষ অনেক বেশি পরিচিত। এতে করে আমাদের ব্র্যান্ডের নামও সাধারণ মানুষের কাছে খুব সহজেই পরিচিতি লাভ করবে, আর এই নামটি উচ্চারণ করতে মানুষের খুব একটা কষ্টও হবে না। তো এভাবেই তাদের কম্পিউটারের নাম রাখা হয় অ্যাপল কম্পিউটার। অ্যাপল হয়ে যায় স্টিভদের নিজস্ব একটি ব্র্যান্ড। এরপর স্টিভ এবং ওয়াজনিয়াক চলে যায় হোমব্রেউ কম্পিউটার ক্লাবে, আর সেখানে গিয়ে তারা তাদের কম্পিউটারের ব্যাপারে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করে। তবে তাদের কারো কাছে এই প্রেজেন্টেশন খুব একটা পছন্দ হয় না, তাদের প্রজেক্টেও কাউকে খুব একটা আকৃষ্ট করতে পারে না, তাই তারা সেখানে অনেক অপমান বোধ করে। এরপর তাড়াতাড়ি করে তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। তারা দুজনই এতে তাদের প্রজেক্টের ব্যাপারে একদমই আশা হারিয়ে ফেলছিল। কিন্তু ঠিক এমন সময় স্টিভের কাছে পল ট্রেল নামক একজন ব্যক্তি আসে। সে স্টিভদের প্রজেক্টটি দেখে অনেক বেশি ইমপ্রেস হয়েছিল, তাই সে স্টিভকে তার একটি ভিজিটিং কার্ড দিয়ে যায়। এরপর পরের দিন স্টিভ পল ট্রেলের কাছে চলে আসে। এবার পল ট্রেল এখানে স্টিভকে জানায় যে সে স্টিভদের কাছ থেকে তাদের তৈরি কম্পিউটার পাইকারি মূল্যে কিনে নিতে চায়, আর প্রতিটি কম্পিউটারের জন্য সে তাদেরকে $500 করে দেবে, যেটা প্রায় 50,000 টাকার সমান। তো পলের এই অফার স্টিভের কাছে বেশ ভালোই লাগে। পল তখন স্টিভকে 50টি কম্পিউটারের জন্য অর্ডার দেয়। এরপর স্টিভ পলকে জানায় যে সে 2 মাসের মধ্যেই তার এই সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে দেবে। তো তার জীবনের এই প্রথম কাজ পেয়ে স্টিভ অনেক বেশি এক্সাইটেড ছিল। স্টিভের বাবার আবার অনেক পুরনো একটি গ্যারেজ রয়েছে। স্টিভ তখন সেই গ্যারেজটিকেই তার ওয়ার্কশপ বানিয়ে ফেলে। ওয়ার্কশপটির নাম দেয়া হয় অ্যাপল কম্পিউটার ওয়ার্কশপ। এরপর তারা 2 বন্ধু মিলে তাদের কাজ শুরু করে। ওয়াজনিয়াক সার্কিট এবং বোর্ড তৈরি করত, আর তাকে সমস্ত কাজের ডিরেকশন দিত স্টিভ। তবে স্টিভ তার কাজে অনেক বেশি মনোযোগী ছিল। সে প্রত্যেকটি কাজ একদম পারফেক্টভাবে করতে চায়, তাই সে বারবার ওয়াজনিয়াকের ভুল ধরিয়ে দিয়ে তাকে কাজটি পারফেক্টভাবে করতে বলে। কিন্তু ওয়াজনিয়াক তখন তাকে বলে, তুমি যদি এভাবে প্রতিটি কাজের প্রতি এত বেশি মনোযোগী হয়ে যাও আর প্রত্যেকটি কাজ এতটা পারফেক্টভাবে করতে চাও, তাহলে কিন্তু 2 মাসের মধ্যে 50টি কম্পিউটার তৈরি সম্ভব নয়। কিন্তু স্টিভ চাইছিল তাদের তৈরি প্রোডাক্টে যেন কোনো ধরনের ভুল না থাকে। সে আসলে বিশ্বাস করে যে প্রোডাক্টের মান ভালো হলে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। এখন সময় মতো এই 50টি কম্পিউটার পারফেক্টভাবে তৈরি করার জন্য স্টিভ তার ওয়ার্কশপে আরও কয়েকজন দক্ষ লোকদেরকে নিয়ে আসে। তাদের মধ্যে 3 জন ছিল স্টিভের কলেজ ফ্রেন্ড। তারা ছিল বিল ফার্নান্দেজ ড্যানিয়েল কোটকে এবং আরেকজন ছিল ক্রিস স্পিনোসা। তাদেরকে দেখে ওয়াজনিয়াক স্টিভকে বলে, তুমি কিভাবে তাদেরকে এখানে কাজ করার জন্য নিয়ে এসেছ? তুমি কি ভুলে গিয়েছ যে আমাদের কাছে তাদেরকে পেমেন্ট করার মতো একটি টাকাও নেই? কিন্তু স্টিভ তখন তাকে বলে, আমরা যদি সময় মতো এই কাজটি কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু আমরা নিজেরাও কোনো টাকা পাবো না। তাই চলো সবাই মিলে আমরা একসঙ্গে আমাদের কাজটি কমপ্লিট করে ফেলি, তারপর দেখবে টাকা এমনি এমনি চলে আসবে। এরপর তারা সবাই মিলে একসঙ্গে দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকে, আর খুব অল্প সময়ের মধ্যে তারা 50টি অ্যাপল কম্পিউটারের বোর্ড তৈরি করে ফেলে। এরপর স্টিভ তার সঙ্গীদেরকে নিয়ে পলের কাছে চলে যায়। সে পলকে 50টি কম্পিউটারের বোর্ড দেয়, কিন্তু পল এখানে তাকে বলে যে সে মাউস কিবোর্ড সহ ফুল কম্পিউটারের 50টি সেট চেয়েছিল। সে শুধুমাত্র বোর্ড দিয়ে কি করবে? মানুষের কাছে যেহেতু কম্পিউটারই নেই, তাহলে তারা বোর্ড কিনবেই বা কেন?
তাই সে তাদের কাছ থেকে পুরো কম্পিউটারের একটি সেট চায়, যেটার সাথে কম্পিউটার পরিচালনা করার জন্য সবকিছু থাকবে। পল স্টিভকে আরো বলে, আসলে সাধারণ মানুষের কিন্তু তোমাদের মতো এরকম ক্রিটিক্যাল ব্রেন নেই, যারা কিনা শুধুমাত্র মাদারবোর্ড নিয়ে গিয়ে নিজেরাই কম্পিউটার তৈরি করতে পারবে। স্টিভ তখন তাকে বলে, ঠিক আছে, আমি বিষয়টি বুঝতে পেরেছি, কিন্তু আপনি অন্তত সাধারণ মানুষগুলোকে এই মাদারবোর্ডগুলো দেখান, আর এই মাদারবোর্ড দিয়ে কি কি করা যায় সেগুলো খুলে বলুন। এতে করে আপনি পরবর্তীতে হয়তো এর সঙ্গে মাউস এবং কিবোর্ডও আলাদা বিক্রি করতে পারবেন। অর্থাৎ কম্পিউটারের একটি ফুল সেটআপ তৈরি করতে যা কিছু প্রয়োজন সেই সবকিছু যদি আপনি আলাদা আলাদাভাবে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক বেশি লাভ হবে। স্টিভের এই কথা পলের কাছে অনেক বেশি যুক্তিসম্মত মনে হয়। সেও তখন মাদারবোর্ডগুলোকে আগে বিক্রি করার জন্য রাজি হয়ে যায়, আর এর মাধ্যমেই অ্যাপল ব্র্যান্ডের প্রথম প্রোডাক্টটি বাজারে লঞ্চ হয়ে যায়। এরপর স্টিভ লেগে পড়ে এই মাদারবোর্ডের সাহায্যে আরও অনেক উন্নত মানের একটি কম্পিউটার তৈরি করতে, যেটা হবে একটি অল ইন অন কম্পিউটার। তবে এই কম্পিউটার তৈরির জন্য তার অনেক অভিজ্ঞ একজন টেকনিশিয়ানের সাহায্যের প্রয়োজন। তাই সে রুডহোল্ড নামক একজন দক্ষ টেকনিশিয়ানকে তার কাছে নিয়ে আসে, আর সে রুডহোল্ডের কাছে বিস্তারিতভাবে সবকিছু খুলে বলে। সে বলে যে সে এমন একটি কম্পিউটার তৈরি করতে চায় যেটার পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড ছোট্ট একটি বাক্সের মধ্যে সেটআপ থাকবে, এমনকি এই ছোট্ট জায়গাতে থেকেও এটা যেন কোনোভাবেই গরম না হয়ে যায়। তাছাড়া কোনো শব্দও যেন এখানে তৈরি না হয়। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কম্পিউটারের পারফরমেন্সও যেন একদম ঠিকঠাক থাকে। যদিও এই কাজটি অনেক বেশি কঠিন ছিল, কিন্তু সবকিছু শোনার পর রুডহোল্ড এই কাজটি করার জন্য রাজি হয়ে যায়। এদিকে স্টিভ বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে শুরু করে, তার সঙ্গে কাজ করে তার অ্যাপেল কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। কারণ তার কোম্পানিকে দাঁড় করাতে এখন প্রচুর পরিমাণে ইনভেস্টের প্রয়োজন। সে ইনভেস্ট পাওয়ার মতো বিভিন্ন কোম্পানির একটি লিস্টও তৈরি করেছিল, যেটার মধ্যে আটারি গেমিং কোম্পানিও ছিল, যেখানে সে অনেকদিন যাবৎ জব করেছে। কিন্তু এতগুলো কোম্পানিতে যোগাযোগ করার পরও যখন তারা অ্যাপেল কম্পিউটারের ব্যাপারে ডিটেল শুনছিল, তখন তারা কেউই এই কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হচ্ছিল না। স্টিভ এতে অনেক ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। তার কাছে এখন কোনো টাকাই ছিল না, তাই তার সমস্ত কাজ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু হঠাৎ করেই একদিন তার বাড়ির সামনে অনেক দামি একটি গাড়িতে চড়ে একজন ব্যক্তি আসে। লোকটির নাম ছিল মাইক। তাকে আসলে আটারি গেমিং কোম্পানি থেকে পাঠানো হয়েছে। মাইক হচ্ছে আটারি গেমিং কোম্পানির ভিসির বন্ধু, আর সেই তাকে স্টিভের কাছে পাঠিয়েছে। কারণ স্টিভ তাকে সেদিনের পর থেকে এতবার ফোন করেছে যে ভিসি বাধ্য হয়ে মাইককে এখানে পাঠিয়েছে স্টিভ কেমন আবিষ্কার করে ফেলেছে সেটা জানার জন্য। এবার স্টিভ তাকে তাদের ডাইনিং রুমে নিয়ে যায়, আর সেখানেই তারা বিজনেসের ব্যাপারে তাদের মিটিং শুরু করে। মাইক জানায় যে সে বর্তমানে ইন্টেল কোম্পানির ম্যানেজারের পদে কাজ করছে। এবার স্টিভের আবিষ্কারের সমস্ত কথা জানার পর মাইক তাকে বলে যে সে অ্যাপেল কোম্পানিতে ইনভেস্ট করার জন্য প্রস্তুত। তার কাছে স্টিভের আইডিয়া ভালো লেগেছে, তাই সে $90,000 ইনভেস্ট করতে চায়। যদিও স্টিভের কাছে অফারটি বেশ ভালোই লাগে, কিন্তু তারপর সে মাইককে বলে যে মাইক যদি তার কোম্পানিতে $2.5 লাখ ইনভেস্ট করে আর আরও $2.5 লাখ 10% সুদের হারে লোন দেয়, তাহলে সে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত। কারণ এতে করে সে তার কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর এভাবে অ্যাপেল কোম্পানি এমন একটি পর্যায়ে পৌঁছে যাবে যেটার মার্কেট ভ্যালু একদম কোটিতে চলে যাবে। মাইকেরও কেন যেন বিশ্বাস ছিল যে অ্যাপেল কোম্পানি অনেক দূর যেতে পারবে, তাই সে স্টিভের অফারে রাজি হয়ে যায়। তাদের মধ্যে এখানে টোটাল বর্তমান সময়ের প্রায় 14,93,30,000 টাকার ডিল হয়, যেটা স্টিভের কোম্পানির জন্য অনেক বড় একটি বিনিয়োগ ছিল। আর এই বিনিয়োগে স্টিভের কেরিয়ার একদম বদলে দিয়েছিল। সে এই বিনিয়োগের সাহায্যে যখনই তার কোম্পানিকে বড় করার যাত্রা শুরু করেছিল, ঠিক তখনই একদিন তার কাছে তার গার্লফ্রেন্ড আসে, আর সে স্টিভকে জানায় যে সে স্টিভের সন্তানের মা হতে চলেছে। স্টিভ এতে প্রচণ্ড রেগে যায়, কারণ সে এখন শুধুমাত্র তার কোম্পানির দিকে ফোকাস করতে চাইছিল। সে অন্য কিছু নিয়ে চিন্তাও করতে চায় না। তার উপর আবার তার গার্লফ্রেন্ডের উপর তার তেমন একটা ট্রাস্টও ছিল না, কারণ সে তার সঙ্গে অনেকবার চিট করেছে। এখন এই বিষয়টি নিয়ে মেয়েটির সঙ্গে তার প্রচণ্ড ঝগড়া হয়। স্টিভ তখন সেদিনই তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে ফেলে। এতে স্টিভ নিজেও অনেক ভেঙে পড়েছিল। হয়তো সেও মেয়েটির সাথে এই ধরনের আচরণ করতে চায়নি, কিন্তু এত স্ট্রাগল করে এতটা দূরে আসার পর সে এখান থেকে আর পিছিয়ে যেতে চায় না। তাই সে নিজেকে সামলে নিয়ে তার কাজের দিকে ফোকাস করে। এবার ঘটনা চলে যায় 1977 সালের সান ফ্রান্সিসকো শহরে, যেখানে প্রথমবারের মতো ওয়েস্ট কোস্ট কম্পিউটার ফেয়ারের আয়োজন করা হয়েছিল। আর সেখানে প্রায় সারা বিশ্ব থেকে অনেক টেকনিশিয়ানরা নিজেদের আবিষ্কার প্রদর্শনীর জন্য এসেছিল। এমনকি স্টিভও এখানে তার কম্পিউটার প্রদর্শনীর জন্য নিয়ে এসেছে। স্টিভের সঙ্গে তার পুরো টিম ছিল। তো তাদের এই কম্পিউটারের নাম ছিল অ্যাপেল 2 কম্পিউটার। এবার স্টিভ এখানে তার কম্পিউটারের ব্যাপারে এমনভাবে প্রেজেন্টেশন দেয়
যে সেখানে থাকা সকলেই একদম তার আবিষ্কারের উপর ইমপ্রেস হয়ে যায়। স্টিভ বলে, আমাদের অ্যাপেল কোম্পানির খুব সুন্দর একটি লক্ষ্য রয়েছে। আমরা চাই বর্তমান বিশ্বের সবচাইতে উন্নত টেকনোলজি আপনাদের হাতে তুলে দিতে, যেটা প্রত্যেকটি সাধারণ মানুষের কাছেও থাকবে। প্রতিটি মানুষেরই তাদের সৃজনশীলতা বিকাশের অধিকার রয়েছে। তাই আমরাই প্রথম আপনাদের হাতে সবচাইতে আধুনিক কম্পিউটার তুলে দিচ্ছি, যেটা একদিন পুরো পৃথিবীকে নিয়ে যাবে আধুনিকতার শীর্ষে। স্টিভের এই সমস্ত কথা সকলের মনে অনেক বড় ধরনের প্রভাব ফেলে। তারা করতালির মাধ্যমে স্টিভকে সম্মান জানায়। এখন এই প্রোগ্রামের মাধ্যমে স্টিভের এই কম্পিউটারের খবর সকল জায়গাতে ছড়িয়ে পড়ে। টিভি চ্যানেল এবং নিউজ পেপারেও তার এই কম্পিউটারের ব্যাপারে লেখা হয়, যার ফলে খুব অল্প সময়ের মধ্যে অ্যাপেল কোম্পানি অনেক বড় একটি কোম্পানিতে পরিণত হয়। স্টিভও হয়ে যায় অনেক বড় মাপের একজন মানুষ। যদিও এখনও তার সাথে তার বন্ধুরা কাজ করছে, কিন্তু তারা সবাই এখানে একটি বিষয় লক্ষ্য করতে পারছিল, সেটা হলো স্টিভের আচার আচরণে এখন অনেক বেশি পরিবর্তন এসেছে। এবার অ্যাপেল কোম্পানির অ্যাপেল 2 কম্পিউটার লঞ্চের প্রায় 3 বছর পর স্টিভ তার নতুন আরেকটি প্রজেক্ট লিজা কম্পিউটারে কাজ করছিল। স্টিভ এখন তার কাজ নিয়ে আরও অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল। সে প্রত্যেকটি কাজ পারফেকশনের সঙ্গে করতে চাইত, আর সে তার কোম্পানির কর্মীদের উপরও সবসময় স্ট্রিক্ট থাকত। সে তার কর্মীদেরকে বলে যে বর্তমানে অ্যাপেল কোম্পানি একটি ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়েছে। এখন মানুষ অ্যাপেল ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করার জন্য নয়, বরং তারা নিজেদের সামাজিক অবস্থান বজায় রাখার জন্য কেনে। তাই তাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে তাদের ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয়ে না যায়। এখন অ্যাপেল ব্র্যান্ডের এই অর্জন ধরে রাখার জন্য স্টিভ তার কর্মীদেরকে লিজা কম্পিউটারের ছোট ছোট জিনিসগুলোকেও শুরু থেকে দেখতে বলে, বিশেষ করে কম্পিউটারের ফ্রন্টগুলোর উপরে তাদেরকে কাজ করতে বলে। আর যেহেতু স্টিভের ক্যালিগ্রাফির উপর অনেক বেশি আইডিয়া ছিল, তাই সেই ব্যাপারে তার টিমকে হেল্প করবে। কিন্তু এখানে একজন কর্মী স্টিভের সঙ্গে একমত ছিল না। সে স্টিভকে জানায় যে ফ্রন্টের উপর কাজ করতে তাদের অনেক সময় ব্যয় হয়ে যাবে, কিন্তু সেই সময়টুকুর মধ্যে তারা অন্যান্য জিনিসকে আপডেট করতে পারে। ফ্রন্টের পেছনে সময় দেওয়াটা বোকামি ছাড়া কিছুই নয়। তার উপর আবার তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে, তাই সেই কাজটি করতে চাইছিল না। স্টিভ এতে প্রচণ্ড রকমের রাগান্বিত হয়ে গিয়ে তাকে তার কোম্পানি থেকে বের করে দেয়, কারণ এই লোকটি অ্যাপেল কোম্পানির প্রতি খুব একটা সিরিয়াস ছিল না। সে শুধু টাকার ব্যাপারেই চিন্তা করত। এরপর দেখা যায় স্টিভের গার্লফ্রেন্ড ক্রিস্টিয়ান ব্যানন ছোট্ট একটি বাচ্চার জন্ম দিয়েছিল। বাচ্চাটির নাম ছিল লিজা ব্যানন। তো ক্রিস্টিয়ান তখন তার মেয়ের বাবার অধিকার পাওয়ার জন্য কোর্টে গিয়ে লিগেল অ্যাকশনের জন্য আপিল করেছিল। সে স্টিভের নামে কেসও করে দিয়েছে। এখন আইনজীবী স্টিভের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে আসলে স্টিভ কোনোভাবেই মানতে চাইছিল না যে লিজা তার মেয়ে। আইনজীবী তখন তাকে বলে যে এটা কোর্টেই প্রমাণ হয়ে যাবে। এখন সেদিন লাঞ্চে স্টিভের সঙ্গে দেখা করার জন্য তার বন্ধু ড্যানিল আসে। ড্যানিল ছিল স্টিভের কলেজের সেই পুরনো বন্ধু, আর অনেক বছর ধরে সে অ্যাপেল কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে নিযুক্ত রয়েছে। তাই সে আজকে স্টিভের কাছে অ্যাপেল কোম্পানির শেয়ার চাইতে এসেছে। কিন্তু স্টিভ তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে কোম্পানির শেয়ার নেওয়ার মতো যোগ্যতা তার এখনো হয়নি। সে শুধুমাত্র কোম্পানির সামান্য একজন টেকনিশিয়ান। তাই সে তার কোম্পানির শেয়ার শুধুমাত্র তার বন্ধু ওয়াজনিয়াককে দিতে চায়, কারণ ওয়াজনিয়াক ছিল তার কাজে অনেক বেশি দক্ষ। আর এই বিষয়টি যখন ওয়াজনিয়াক জানতে পারে, তখন সে স্টিভের উপর অনেক রাগান্বিত হয়। সে স্টিভকে বলে যে সম্পর্কের খাতিরে অন্তত তাকে শেয়ার দেওয়াটা উচিত ছিল। কিন্তু স্টিভ তাকে জানায় যে সম্পর্ক দিয়ে কখনো কোনো কোম্পানি চলে না। তাদের কোম্পানিকে আরও বড় করার জন্য তার এই সিদ্ধান্তটি সঠিক। প্রতিটি কোম্পানি এভাবেই বড় হয়েছে। কিন্তু এসব কথা শুনে ওয়াজনিয়াক তাকে বলে, তুমি এখন অনেক বদলে গিয়েছ স্টিভ, তোমার মাঝে আমি আর আগের স্টিভকে দেখতে পাই না। এরপর 1980 সালে অ্যাপেল কোম্পানি প্রথম পাবলিক ট্রেডিং কোম্পানিতে পরিণত হয়ে যায়। আর মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে তাদের কোম্পানির প্রায় 46,000 শেয়ার বিক্রি হয়ে যায়, যেটা ছিল সেই সময়কার সবচাইতে আলোচিত খবর। কিন্তু স্টিভের এই সাফল্যে তার বন্ধু ড্যানিল মোটেও খুশি ছিল না, কারণ সেও তার কোম্পানির কিছু শেয়ার চেয়েছিল। তাই ড্যানিল সেদিনই স্টিভের কোম্পানি ছেড়ে চলে যায়। এই ঘটনার পর প্রায় 2 বছর সময় পার হয়ে যায়। সময়টা ছিল 1982 সাল। তো এই সময় অ্যাপেল কোম্পানির বোর্ড মিটিংয়ে স্টিভকে নিয়েই আলোচনা হচ্ছিল, কারণ স্টিভ এখনও সেই লিজা কম্পিউটারের উপর কাজ করে যাচ্ছে। তার উপর আবার স্টিভ সেই প্রজেক্টের উপরে লক্ষ লক্ষ ডলার খরচ করে ফেলেছে। আর এতগুলো বছরে তাদের একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানিও বাজারে চলে এসেছিল, যেটার নাম ছিল IBM কোম্পানি। এই সুযোগে তারা অ্যাপেল কোম্পানি থেকেও এগিয়ে গিয়েছিল। তারা বাজারে একটি নতুন পিসি লঞ্চ করেছে। তবে এখানে বোর্ড লিডারকে মাইক জানায় যে IBM আসলে তাদেরকেই কপি করেছে, কারণ অ্যাপেল কোম্পানির পিসি স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়েছে, আর সেটাকে কপি করেই তারা নতুন পিসি তৈরি করেছে। তবে বোর্ড লিডার এবং বাকিরা চাইছিল যে স্টিভকে এখন লিজা প্রজেক্ট থেকে অপসারণ করতে, কারণ প্রায় 2 বছর সময় পার হয়ে যাওয়ার পরও সেই প্রজেক্টটি কমপ্লিট করতে পারেনি।
তারা সবাই বিশ্বাস করে যে স্টিভ তার কাজে অনেক পারদর্শী, কিন্তু এত সময় নিলে তাদের কোম্পানি একদম ধ্বংস হয়ে যাবে। এরপর মাইক এসে স্টিভকে জানায় যে বোর্ড মিটিংয়ে লিজা কম্পিউটার প্রজেক্ট থেকে তাকে অপসারণ করা হয়েছে, তাকে অন্য আরেকটি প্রজেক্টে কাজ করতে বলা হয়েছে। কিন্তু এই কথা শুনে স্টিভ তার মনে অনেক কষ্ট পায়, কারণ এতগুলো বছর ধরে সেই প্রজেক্টের উপর নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে, আর সে খুব ভালো করেই জানে যে এই প্রজেক্ট সে শেষ করতে পারবে। এখন এত দূরে আসার পর কিভাবে সে তার এই প্রজেক্টকে ছেড়ে দেবে? কিন্তু বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তের বাইরে সে যেতে পারবে না, তাই তাকে সেই প্রজেক্টটি ছেড়ে দিতে হয়। এরপর স্টিভ লেগে পড়ে ম্যাকেন্টোশ নামক একটি প্রজেক্টে, কিন্তু সেই প্রজেক্টে তার যে টিম ছিল সেই টিম মেম্বারের প্রায় সবাই ছিল অনেক অলস, তারা বেশিরভাগ সময়ই ঘুমিয়ে ঘুমিয়ে কাটাত। তো স্টিভ যখন একদিন তার এই প্রজেক্টের কাজ পর্যবেক্ষণ করতে আসে, তখন সে দেখতে পায় যে এই প্রজেক্টের বেশিরভাগ কাজেই অনেক ত্রুটি রয়েছে। তাই এই প্রজেক্ট লিডার জোসেফের উপর সে অনেক রেগে যায়, কারণ তার দায়িত্বই ছিল এই প্রজেক্টের সবকিছু ভালোভাবে দেখাশোনা করা। এখন এত কিছুর পর স্টিভি এই প্রজেক্টের সমস্ত দায়িত্ব তার কাঁধে তুলে নেয়। প্রথমেই সে তাদের কোম্পানিতে যত দক্ষ কর্মী ছিল তাদের সবাইকে সে তার এই প্রজেক্টের কাজে নিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে দিনরাত পরিশ্রম করতে থাকে। এভাবেই প্রায় 2 বছরের পরিশ্রমের পর স্টিভ এবং তার টিম ম্যাকেন্টোশ কম্পিউটার তৈরিতে সফল হয়ে যায়। কিন্তু বোর্ড মেম্বাররা স্টিভের উপর এখনও বিরক্ত ছিল, কারণ স্টিভ তো ম্যাকেন্টোশ কম্পিউটার তৈরি করে ফেলেছিল ঠিকই, কিন্তু সে প্রায় 2 বছর সময় লাগিয়ে ফেলেছে, যার ফলে এই কম্পিউটারের যতগুলো অর্ডার ছিল সেই সমস্ত অর্ডার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাই এটা হচ্ছে এখন তাদের লস প্রজেক্ট। তার উপর আবার আইবিএম নামের তাদের যে প্রতিদ্বন্দ্বী কোম্পানি রয়েছে, এতদিনে তারা মার্কেটের কম্পিউটার বাজারে সমস্ত জায়গাতে তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছে, যার কারণে এখন তাদের ম্যাকেন্টোশ কম্পিউটার কেউ কিনতে চাইবে না। তবে স্টিভের মাথায় একটি আইডিয়া চলে আসে। সে বোর্ড মিটিংয়ে সবাইকে জন স্ক্যালি নামক একজন ব্যক্তির কথা জানায়, যে কিনা বর্তমানে পেপসিকোলা কোম্পানির মার্কেটিং ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে। তার সেলস এবং মার্কেটিং সম্পর্কে অনেক বেশি নলেজ ছিল, তাই তাকে যদি কোম্পানিতে আনা যায় তাহলে সে খুব সহজেই ম্যাকেন্টোশ কম্পিউটারকে বাজারে সেল করতে পারবে। এরপর স্টিভ কোনোমতে জন স্ক্যালিকে রাজি করিয়ে তার কোম্পানিতে নিয়ে আসে। তবে তাকে এই কোম্পানিতে আনার জন্য তাকে অ্যাপেল কোম্পানির সিইও বানাতে হয়েছিল। এরপর স্টিভ 1984 সালে জন স্ক্যালির সঙ্গে মিলে ম্যাকেন্টোশ কোম্পানিকে বাজারে লঞ্চ করে, আর এই ম্যাকেন্টোশ কম্পিউটারও অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করে। এদিকে স্টিভ তার নতুন নতুন গবেষণার কাজে কোম্পানির অনেক টাকা খরচ করে ফেলেছে, আর যেহেতু এখন জন স্ক্যালি কোম্পানির সিইও ছিল, তাই সে স্টিভকে জানায় যে সে ম্যাকেন্টোশ কম্পিউটারের দাম বাড়িয়ে দেবে, কারণ তা না হলে তাদের কোম্পানি লসের সম্মুখীন হবে। কিন্তু স্টিভ খুব ভালোভাবেই জানত যে এই কম্পিউটারের দাম বাড়িয়ে দিলে সেল অনেক কমে যাবে, তাই তার এবং জন স্ক্যালির মধ্যে ঝগড়া হয়ে যায়। এবার কিছুদিন পরে স্টিভ এবং তার কোম্পানির লোকেরা জানতে পারে যে মাইক্রোসফট নামের একটি কোম্পানি তাদের কোম্পানির সফটওয়্যারকে কপি করে ফেলেছে, আর এই মাইক্রোসফট কোম্পানির মালিক ছিল বিল গেটস। তো স্টিভ তখন বিল গেটসকে ফোন দিয়ে তার সাথে অনেক রাগারাগি করে, এমনকি তার কোম্পানির এই কাজের জন্য স্টিভ তাদের উপর কেস করারও হুমকি দেয়। এখন এত কিছুর পরে বোর্ড মিটিংয়ে সবার নজর একদম স্টিভের উপরেই ছিল। তারা স্টিভের উপর অনেক রাগান্বিত হয়েছিল, কারণ অলরেডি তাদের 2টো প্রজেক্ট ব্যর্থ হয়েছে। মাইক্রোসফট তাদের সফটওয়্যার কপি করে নিয়েছে, তার উপর আবার আইবিএম কোম্পানি মার্কেটে তাদের আধিপত্য বিস্তারের কারণে তাদের কোম্পানির সেল একদম অর্ধেকে নেমে এসেছে। তাই সবকিছুর জন্য বোর্ড মিটিংয়ে সবাই স্টিভকেই দোষারোপ করছিল, এমনকি জন স্ক্যালি তো স্টিভকে গালাগাল দিচ্ছিল। কিন্তু স্টিভ তখন চিৎকার করে তাদেরকে বলে যে তাদের কম্পিউটারের সেল তার জন্য কমে যায়নি, বরং কমে গিয়েছে জন স্ক্যালির ভুল সিদ্ধান্তের জন্য, কারণ সে বিনা কারণে কম্পিউটারের দাম বাড়িয়ে দিয়েছে। তাই অন্য কোম্পানি থেকে সস্তায় কম্পিউটার পেয়ে মানুষ সেগুলোকেই কিনছে। এবার সেদিন রাতের বেলা স্টিভ যখন তার কাজ করছিল, ঠিক তখনই তার কাছে তার বন্ধু ওয়াজনিয়াক আসে, আর সে স্টিভকে জানায় যে সে অ্যাপেল কোম্পানি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কারণ স্টিভ তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে বেশ কয়েক মাস ধরে স্টিভ তার সঙ্গে কথা বলারই সময় পায়নি। ওয়াজনিয়াক এখানে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে স্টিভকে বলে, তুমি আমার অনেক ভালো বন্ধু স্টিভ, কিন্তু কোম্পানি বড় হওয়ার পর থেকে তুমি তো আমাকে ভুলেই গিয়েছ। যদিও আমাকে তুমি কখনো ঠকাওনি, কিন্তু তারপরও একবার ভেবে দেখো তো, লাস্ট কবে তুমি আমার সঙ্গে একটু বসে গল্প করেছ? তুমি তোমার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকো যে তোমার কাছে বন্ধুত্ব এবং সম্পর্কের কোনো মূল্য নেই, কিন্তু আমি এমন না। আমার কাছে বন্ধুত্ব এবং সম্পর্ক সবচাইতে উপরের স্থানে, তারপরে হচ্ছে টাকা। আর যেখানে আমাদের সম্পর্কেরই কোনো মূল্য নেই সেখানে আমি আর থাকতে চাই না। এই বলে ওয়াজনিয়াক সেখান থেকে চলে যায়। কিন্তু ওয়াজনিয়াকের চলে যাওয়ায় স্টিভ অনেক ভেঙে পড়েছিল, কারণ স্টিভ সবচাইতে ওয়াজনিয়াককেই তার কাছের বন্ধু মনে করে। এমনকি ওয়াজনিয়াকের জন্যই তো সেই অ্যাপেল কোম্পানি দাঁড় করাতে পেরেছে। তাই যা কিছুই হয়ে যাক, তার অবদান অন্তত স্টিভ কোনোদিনও ভুলবে না। এখন বোর্ড মেম্বারের প্রেশার এবং তার জীবন থেকে ওয়াজনিয়াকের চলে যাওয়ার পর
স্টিভ অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। সে যেন তার জীবনের সমস্ত লক্ষ্যই হারিয়ে ফেলেছে। এরপর একদিন জন স্ক্যালি স্টিভকে তার কাছে ডেকে তাকে বলে যে স্টিভ হচ্ছে অ্যাপেল কোম্পানির সবচাইতে বড় শত্রু, তার জন্যই কোম্পানির অনেক বড় ধরনের লস হয়ে যাচ্ছে, আর সে কিনা তার নিজের দোষ তার উপর চাপাতে চাইছে। স্টিভ এতে প্রচণ্ড রকমের রেগে যায়, আর সে জন স্ক্যালিকে বলে, আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল তোমাকে আমার কোম্পানির সিইও বানানো, যেটার মাসুল আমাকে এখন দিতে হচ্ছে। তাদের মধ্যে অনেক বড় ধরনের ঝগড়া হয়ে যায়। এতে করে পুরো কোম্পানির মানুষেরা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এখন একদল মানুষ ছিল স্টিভের পক্ষে, আরেক দল মানুষ ছিল জন স্ক্যালির পক্ষে। এখন নিজের পজিশন এবং কোম্পানিকে বাঁচানোর জন্য 1985 সালে জন স্ক্যালি ফাইনাল একটি মিটিংয়ের আয়োজন করে, যেখানে সকলের মধ্যে ভোট করা হয় যে স্টিভকে এই কোম্পানিতে রাখা হবে কিনা। এরপর সকলকে ভোট দিতে বলা হলে সবাই জন স্ক্যালির পক্ষে ভোট দেয়। এমনকি স্টিভের অনেক কাছের মানুষ মাইকো জন স্ক্যালির পক্ষেই ভোট দেয়, যার ফলে সেদিনই স্টিভকে কোম্পানি থেকে বের করে দেয়া হয়। যে কোম্পানি তৈরি করতে সে তার পুরো জীবন লাগিয়ে দিয়েছে, আজকে কিনা সেই কোম্পানি থেকে তাকে বের করে দেয়া হলো। এটা ছিল স্টিভের জীবনের সবচাইতে বড় ধাক্কা। তবে স্টিভ তাদের কারোই কোনো প্রতিবাদ না করে সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। সে সোজা চলে যায় তার বাবার সেই পুরনো গ্যারেজে, যেখান থেকে সে এবং ওয়াজনিয়াক তাদের কোম্পানি শুরু করেছিল। স্টিভ তার এবং তার বন্ধুর পুরনো ছবিগুলো দেখে অনেক আফসোস করছিল। সে আজকে সত্যি সত্যিই বুঝতে পারছে যে বন্ধুত্ব এবং সম্পর্কের মূল্য আসলে কত বেশি। আজকে ওয়াজনিয়াক তার পাশে থাকলে তার হয়তো এতটা কষ্ট হতো না। এসব কথা ভাবতে ভাবতে সে কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার পর প্রায় কয়েক বছর সময় পার হয়ে যায়। বর্তমানে দেখা যায় যে অ্যাপেল কোম্পানির শেয়ার এত বেশি কমে গিয়েছে যে অ্যাপেল কোম্পানি একদম ডুবতে বসেছিল, যার ফলে জন স্ক্যালিকে কোম্পানি থেকে বের করে দেয়া হয়। এরপর অ্যাপেল কোম্পানি সিইওর দায়িত্বে আসে গিল অ্যামেলিও নামক একজন ব্যক্তি। এদিকে এতগুলো বছরে স্টিভ নিজেকে সামলে নিয়ে তার গবেষণার কাজে মনোযোগ দিয়েছিল, তাই সে এতদিনে নেক্সট নামক দুর্দান্ত একটি কম্পিউটার আবিষ্কার করে ফেলে। আর এই কম্পিউটারটিতে অনেক নতুন কিছু যুক্ত করা হয়েছিল, যার ফলে সকলের কাছ থেকে কম্পিউটারটি ভালো ভালো রিভিউ পাচ্ছিল। এমনকি সমস্ত জায়গাতে এটা সাড়া ফেলে দিয়েছিল। এখন এই সাফল্যের পর স্টিভের কাছে যখন অনেক টাকা চলে আসে, তখন সে পিকচার অ্যানিমেশন স্টুডিওকে কিনে ফেলে, যেটা বর্তমানেও অনেক বড় একটি কোম্পানি। এমনকি টয় নামক যে বিখ্যাত অ্যানিমেশন মুভিটি রয়েছে, সেটাও এই কোম্পানি তৈরি করেছিল। তো অ্যাপেল কোম্পানি থেকে বের করে দেওয়ার পর স্টিভ পুরোপুরিভাবে বদলে গিয়েছিল। তার আচার আচরণ, স্বভাব চরিত্রে অনেক বেশি পরিবর্তন এসেছে। সে এখন সম্পর্কের মূল্য বোঝে। সে এখন শুধুমাত্র তার কাজের প্রতিই নয়, বরং তার প্রিয় মানুষদেরকেও সময় দেয়। সে তার পরিবারের গুরুত্ব অনেক ভালোভাবে বুঝে গিয়েছে। স্টিভ লরেন পাওয়েল নামক একজন মেয়েকে বিয়ে করেছিল, আর তাদের একটি ছেলেও ছিল। এমনকি তার গার্লফ্রেন্ড লিসা নামক যে মেয়েটির জন্ম দিয়েছিল, স্টিভ সেই মেয়ে লিসাকেও তার কাছে নিয়ে এসেছিল। লিসার সমস্ত দায়িত্ব সে নিয়েছে। এমনকি তাদের বাবা মেয়ের মধ্যে বন্ডিং অনেক ভালো ছিল। স্টিভ তাকে তার বাকি সন্তানদের মতোই আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। এরপর হঠাৎ করে একদিন স্টিভের কাছে গিল এমিলিও নামক সেই ব্যক্তিটি আসে, যে কিনা বর্তমানে অ্যাপেল কোম্পানির সিইও ছিল। সে স্টিভকে তার কোম্পানিতে আবারও ফিরে আসার জন্য অফার করে। প্রথমে স্টিভ তাকে মানা করে দেয়, কিন্তু গিল অনেক চেষ্টা করে কোনো মতে তাকে রাজি করিয়ে ফেলে। আসলে অ্যাপেল কোম্পানিতে তখনও মাইক ছিল, যে কিনা তার অনেক কাছের হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ভোট দিয়েছিল। তাই সে কোম্পানিতে জয়েন করার ব্যাপারে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। কিন্তু যখন সে কোম্পানির বর্তমান ডিজাইনারের সঙ্গে কথা বলে, তখন তার কাছে মনে হয় যে সে এবং এই ডিজাইনার মিলে কোম্পানিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ এই ডিজাইনার জনাথন তার মতোই কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। এমনকি তার কাছে এই কোম্পানি নিয়ে অনেক ইউনিক আইডিয়া ছিল। তাই স্টিভ তখন আবারও অ্যাপেল কোম্পানিতে একজন অ্যাডভার্টাইজার হিসেবে জয়েন করে। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। তো স্টিভ যখন একটি জায়গাতে বসে গান শুনছিল, ঠিক তখনই তার কাছে কোম্পানির চেয়ারম্যান এবং মাইক এসে বলে যে তাদের অ্যাপেল কোম্পানির শেয়ার অনেক দ্রুত হারে নিচে নেমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কোম্পানি আর বেশি দিন টিকবে না। তাই তারা সবাই মিলে আবারও স্টিভকে অ্যাপেল কোম্পানির সিইও বানানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই মাইক এখানে স্টিভকে অভিনন্দন জানায়। সে স্টিভকে বলে, তোমার খুশির দিন আবারও ফিরে এসেছে। যেই কোম্পানিকে তুমি হারিয়ে ফেলেছিলে, সেটাকে তুমি আবারও ফিরে পেতে চলেছ। কিন্তু স্টিভ তাকে বলে, অ্যাপেল কোম্পানিকে আমি কখনোই হারাইনি, বরং আমার কাছের মানুষেরাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তারা আমার কাছ থেকে আমার কোম্পানিকে ছিনিয়ে নিয়েছিল। এই বলে স্টিভ সেখান থেকে চলে যায়। এরপর স্টিভ আবারও তার কোম্পানিকে দাঁড় করানোর জন্য কাজে লেগে পড়ে। সে নেক্সট নামক যে অপারেটিং সিস্টেম চালু করেছিল, সেই অপারেটিং সিস্টেমের মাধ্যমে অ্যাপেল কম্পিউটারকে আরও আপডেট করার কাজে লেগে পড়ে। আর এই কাজে তাকে সহায়তা করছিল কোম্পানির ডিজাইনার জোনাথন। তার এই কম্পিউটার আপডেটের পর বোর্ড মিটিংয়ে সবাই তার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়, আর ভোটের মাধ্যমে তাকে আবারও সিইও বানিয়ে দেয়া হয়।
আর সিও হয়ে কোম্পানিকে ফিরে পাওয়ার পর স্টিভ তার কোম্পানির জন্য অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে থাকে। কোম্পানিতে যতগুলো প্রজেক্টের কাজ চালু ছিল সেই সমস্ত কাজগুলোকে সে আবারও রিচেক দেয়। এমনকি বোর্ড মিটিংয়ের পুরনো সব মানুষদেরকে সরিয়ে যোগ্য এবং ট্যালেন্টেড মানুষদেরকে তার কোম্পানিতে নিয়ে আসে, যারা কিনা তার মতোই অ্যাপেল কোম্পানিকে নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। এরপর তারা সবাই মিলে দিনরাত কঠোর পরিশ্রম করে একে একে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক এবং আইপ্যাডের মতো অনেক পপুলার কিছু প্রোডাক্ট তৈরি করতে থাকে, যেগুলো পুরো বিশ্বে এমনভাবে জনপ্রিয় হয়ে ওঠে যে খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপেল কোম্পানি হয়ে ওঠে সবচাইতে শক্তিশালী একটি কোম্পানি। আর এরপর থেকে অ্যাপেল ব্র্যান্ডকে আর কোনোদিন পেছনে ফিরে তাকাতে হয়নি। আর বর্তমানে তো আমরা অ্যাপেল ব্র্যান্ডের সফলতা নিজেই দেখতে পাচ্ছি। বর্তমানে এই ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা প্রতিটি মানুষের কাছে যেন স্বপ্নের মতো। এমনকি এখন তো অ্যাপেল ব্র্যান্ডের নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হওয়ার আগেই সেই প্রোডাক্ট কেনার জন্য মানুষকে অনেক আগে থেকেই প্রি অর্ডার করে রাখতে হয়। বর্তমানে হয়তো পৃথিবীতে এমন মানুষ খুবই কম রয়েছে যারা কিনা অ্যাপেল ব্র্যান্ডের নাম শোনেনি। স্টিভ জবসের এই জীবনের গল্প থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। আসলে আমাদের জীবনে যদি লক্ষ্য অটুট থাকে তাহলে স্টিভের মতো করে সবসময় ধৈর্য ধারণ করে শুধুমাত্র আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে চলার পথে তো নানা রকমের বাধা বিপত্তি আসবেই। জীবন থেকে হারিয়ে যাবে অনেক আপন মানুষেরা, আবার অনেক কাছের মানুষেরাও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু তাই বলে কখনো হার মেনে থেমে থাকা যাবে না। নিজের উপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একবার কোনো কিছুতে ব্যর্থ হলে বারবার চেষ্টা করতে হবে, তাহলে আমরাও আমাদের জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছাবো।